হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। তো যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। তো এই ক্লাসটি শুধুমাত্র যে ইংলিশ টু বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন শেখা সেটা নয়, বরং যারা ইংলিশে এক্সপার্ট হতে চায়, কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার করতে হয়, কিভাবে মানে বুঝে আমরা ইংলিশে ট্রান্সলেট করি এবং কিভাবে বিভিন্ন ধরনের ওয়ার্ড পাওয়ার বাড়ানো যায়, অর্থাৎ সর্বোপরি কিভাবে ইংলিশে দক্ষ হয়ে ওঠা যায়, তো সেটাও আমরা এই একই সাথে শিখতে থাকব। তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখব যে এখানে আছে আরমানি গির্জার কাছে অফিস। তো আমাদের প্রথমে সেন্টেন্সটাকে ভালো করে বুঝতে হবে। তাহলে কি আমরা যদি বলি যে আরমানি গির্জার কাছে আমার অফিস অবস্থিত, অফিস বলতে এখানে অফিসকে বোঝাচ্ছে, তো এখানে একই রকম সেন্স আসবে। তো আমরা ঠিক সেইভাবেই লিখব, কারণ এখানে কিন্তু যে সাবজেক্ট, সে সাবজেক্ট কিন্তু সাইলেন্ট দেখতে পাচ্ছি, সুতরাং এখানে কিন্তু আমাদের সাইলেন্ট সাবজেক্টটিকে এখানে ধরে নিতে হবে এবং তারপর লিখতে হবে। তো আরমানি গির্জার কাছে আমার অফিস অবস্থিত, আমরা এইভাবেই বলবো বা এইভাবেই আমরা বুঝে নেব। তাহলে কি বলবো? দ্য অফিস ইজ লোকেটেড নিয়ার আরমানি চার্চ, অর্থাৎ অফিসটি কি আরমানি চার্চের কাছে অবস্থিত। তো এখানে কিন্তু আমরা অফিসটিকেও সাবজেক্ট করে নিতে পারি, তো সেই কারণে এখানে আমরা অফিসকে সাবজেক্ট করে নিলাম এবং ইসকে অক্সিলারি ভার্ব করে নিয়েছি, বা এখানে লোকেটেড অর্থাৎ অবস্থিত, যেটাকে আমরা মেন ভার্ব করেছি, এবং তার সাথে সাথে নিয়ার দ্য আরমানি চার্চ অর্থাৎ আরমানি গির্জার কাছে। এখানে দা ব্যবহার করার একটাই কারণ, এখানে কিন্তু দা আরমানি চার্চ অর্থাৎ নির্দিষ্ট একটি আরমানি চার্চের কথা বলা হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট করে চার্চের কথা বোঝানো হচ্ছে, সেই কারণে কিন্তু আমরা নিয়ার দা আরমানি চার্চ ব্যবহার করেছি। আর এই লোকেটেড কিন্তু আমরা সিচুয়েটেডও বলতে পারি। সিচুয়েটের সাথে সাথে আমরা এটাকে কিন্তু লাইংও বলতে পারি, লাইং অর্থাৎ অবস্থিত। তাহলে কি অফিসটি আরমানি চার্চের কাছে অবস্থিত। তো এইভাবে আমরা লিখব। তো এখানে আমরা প্রথমে সেন্স ভালো করে বুঝে নিয়েছি, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে করেছি, আর সেইভাবে কিন্তু সমগ্র সেন্টেন্সটাকে আমরা ট্রান্সলেট করেছি। চলো পরের বাক্যটি দেখতে থাকো। যাওয়া মুশকিল হবে বলতে কি আমার যাওয়া মুশকিল হবে। এখানে কিন্তু আমার কথাটি কিন্তু এখানে সাইলেন্ট, তো সেই কারণে এখানে আমার যাওয়া মুশকিল হবে বা আমার পক্ষে যাওয়া মুশকিল হবে এমনটাই আমাদের লিখতে হবে। তাহলে কি লিখব? যে ইট উইল বি হার্ড ফর মি, আমার পক্ষে এটা কঠিন হবে বা মুশকিল হবে, টু গো দেয়ার অর্থাৎ সেখানে যাওয়া। সেখানে বলতে কি সেই অফিসের কথা বোঝানো হচ্ছে কিন্তু। তাহলে আমার পক্ষে কি এটা কঠিন হবে, মুশকিল হবে অফিসে যাওয়া বা সেই অফিসে যেতে। তো এখানে যেহেতু ফিউচার টেন্সের কথা বলা হচ্ছে, অর্থাৎ ফিউচারে যাওয়ার কথা বলা হচ্ছে, তো সেই কারণে কিন্তু আমরা ফিউচার টেন্সে করেছি। আর এখানে ইট উইল বি হার্ড বা আমরা এটাকে আবার ডিফিকাল্টও লিখতে পারি। ইট উইল বি ডিফিকাল্ট অর্থাৎ আমাদের পক্ষে কঠিন হবে বা আমাদের পক্ষে কষ্টকর হবে, বা আমরা এটাকে টিনেশাসও লিখতে পারি, টিনেশাস অর্থাৎ কষ্টকর হবে, বা আমাকে এটা স্টাবনও লিখতে পারি আমরা, স্টাবন অর্থাৎ কঠিন হবে, বা এটাকে কিন্তু আমরা টিকলিশও বলতে পারি, টিকলিশ। তো স্বাভাবিকভাবে আমাদের হার্ড এবং ডিফিকাল্ট এই দুটো ওয়ার্ডই প্রথমে মনে আসে। তাছাড়া বাদবাকি এই সমস্ত ওয়ার্ডগুলো আমাদের জেনে রাখতে হবে, কারণ সিনোনিমস অ্যান্টোনিমস কিন্তু ইংলিশের বিরাট একটা ওয়ার্ড পাওয়ার বাড়ানোর ক্ষেত্রে, বিশেষ করে ভোকাব ইনক্রিজ করার ক্ষেত্রে কিন্তু রামবান বলা যায়। আর এখানে ফর মি আমার পক্ষে, আর টু গো অর্থাৎ এখানে কিন্তু আমরা টু প্লাস ভি1 ব্যবহার করেছি, কারণ যেতে বলা হচ্ছে এই কারণে। তো চলো এর পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো। পূর্ব দিকের মেঘ, তো পূর্ব দিকের বোঝাচ্ছে। তাহলে কি আমাদের এখানে সাবজেক্ট করতে হবে কি ইস্পাতের মতো কালো, পূর্ব দিকের মেঘ। তাহলে এখানে কিন্তু সাবজেক্ট আসবে দ্য ক্লাউডস অফ দ্য ইস্ট, অর্থাৎ অফ দ্য ইস্ট কেন? কারণ আমরা জানি চারটে দিক আছে মেনলি, সেটা হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তো এখানে ইস্ট সাইড অর্থাৎ নির্দিষ্ট করে যে দিকটার কথা বোঝানো হয়েছে, এই কারণে দা ব্যবহার করেছি। আর দ্য ক্লাউডস অফ দ্য ইস্ট অর্থাৎ পূর্ব দিকের মেঘগুলি, নির্দিষ্ট করে বোঝানো হয়েছে পূর্ব দিকের মেঘগুলি কি কেমন, আর অ্যাজ ব্ল্যাক অ্যাজ স্টিল অর্থাৎ স্টিলের মতো বা ইস্পাতের মতো কালো। তাহলে পূর্ব দিকের মেঘগুলো হয় ইস্পাতের মতো কালো,
এমনটাই করা হলো। এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়েছে, আর এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কিন্তু প্লুরাল আছে এখানে, আর এখানে আমরা অবজেক্ট বসিয়ে দিয়েছি। তো এখানে আমরা কি ব্যবহার করেছি, এটা কিন্তু আমরা পজিটিভ ডিগ্রি ব্যবহার করেছি। পজিটিভ ডিগ্রি কি জানি আমরা, পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি কিন্তু অ্যাস ব্যবহার করা হয়, অ্যাস, অ্যাডজেক্টিভ অ্যাস। যেমন আমরা যদি বলি দুধের মতো সাদা, তাহলে কি বলবো, অ্যাজ হোয়াইট, অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক। আমরা যদি বলি শিয়ালের মতো চালাক, তাহলে কি বলবো, অ্যাজ ক্লেভার, অ্যাজ ক্লেভার অ্যাজ ফক্স। শিয়ালের মতো চালাক বা ধূর্ত। তো এইভাবে কিন্তু আমরা যে সমস্ত পজিটিভ ডিগ্রি আছে, এই পজিটিভ ডিগ্রিগুলোকে যখন কম্পেয়ার করি কোনো কিছুর সাথে, তখন কিন্তু আমরা এইভাবে ইউজ করি। তো তেমনটা এখানে করা হয়েছে। তোমরা এই সমস্ত লিখে নিও, কারণ তোমাদের সুবিধা হবে, ট্রান্সলেশন আরও দ্রুত গতিতে করতে পারবে। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পশ্চিম দিকের মেঘ ঘন নীল। পশ্চিম দিকের মেঘ ঘন নীল, অর্থাৎ পশ্চিম দিকের, এখানেও কিন্তু দিককে উল্লেখ করছে। তো পশ্চিম দিকের মেঘ হয় ঘন নীল, এমনটাই কিন্তু আমাদের করতে হবে। তাহলে কি, দ্য ক্লাউডস অফ দ্য ওয়েস্ট। তো এখানেও দা ব্যবহার করেছি, এবং দ্য ক্লাউডস অর্থাৎ নির্দিষ্ট করে যে পশ্চিম দিকের মেঘ রয়েছে সেগুলোর কথা বলা হচ্ছে। এটা কিন্তু সাবজেক্ট, এবং সাবজেক্ট এখানে প্লুরাল আছে। তাহলে কি, দ্য ক্লাউডস অফ দ্য ওয়েস্ট আর, অক্সিলারি ভার্ব আর ব্যবহার করা হয়েছে। আর কি, ডার্ক ব্লু। ডার্ক ব্লু বলতে কি, ডার্ক ব্লু বলতে কিন্তু এখানে যে ঘন নীল, সেই ঘন নীলের কথা এখানে বোঝানো হয়েছে। তো চলো এরপরে আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। সকালে রৌদ্র ছিল, নিশ্চিন্ত ছিলাম। তাহলে কি, সকালে রৌদ্র ছিল, অর্থাৎ যেহেতু কোনো ব্যক্তিগতভাবে নয়, তো সেখানে কিন্তু আমরা দেয়ার, অর্থাৎ সেখানে রৌদ্র ছিল বা সকালবেলা রৌদ্র ছিল, এখানে আমরা দেয়ার দিয়ে শুরু করব। আমরা জানি অব্যক্তিগতভাবে যদি থাকে, অব্যক্তিগতভাবে, তাহলে কিন্তু আমরা কি, অব্যক্তিগতভাবে থাকলে আমরা দেয়ার দিয়ে শুরু করি। আর কোনো ঘটনাকে বোঝায় তখন কিন্তু আমরা ইট দিয়ে শুরু করি। তো এখানে যেহেতু বলা হচ্ছে একটা নির্দিষ্ট সময় থাকা, সেই কারণে আমরা দেয়ার দিয়ে শুরু করেছি। তাহলে কি, দেয়ার ওয়াজ সানলাইট, দেয়ার ওয়াজ সানলাইট ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালবেলায় কি, রৌদ্র ছিল বা রোদ ছিল। আর কি, নিশ্চিন্ত ছিলাম, অর্থাৎ আমি নিশ্চিন্ত ছিলাম। তাহলে কি, সকালবেলায় রৌদ্র ছিল এবং আমি নিশ্চিন্ত ছিলাম। এখানে আমি বা আই, এটা কিন্তু সাইলেন্ট রয়েছে। তো এখানে কি লিখতে হবে, কমা দিয়ে লিখেছি, আই ওয়াজ রিল্যাক্সড, আমি নিশ্চিন্ত ছিলাম। তাহলে সকালবেলায় রৌদ্র ছিল, আমি নিশ্চিন্ত ছিলাম, আই ওয়াজ রিল্যাক্সড। তো এখানে আমরা সানলাইট, সানলাইটকে আমরা কয়েকটি সমার্থক শব্দ দেখব সানলাইটের। যেমন আমরা কিন্তু বলতে পারি সানবিম, অর্থাৎ সূর্যের আলো বা সূর্যকিরণ, বা আমরা কিন্তু এটাকে সানশাইনও বলতে পারি, সূর্যকিরণ। তো এইভাবে আমাদের অড পাওয়ার বাড়াবো এবং সঙ্গে সঙ্গে আমরা এগুলো লিখেও নেব। তো রিল্যাক্সড, রিল্যাক্সড বলতে আমরা জানি কি, রিল্যাক্সড বলতে নিশ্চিন্ত থাকা, বা যেটা আমরা সিকিউরও বলতে পারি, যে আই ওয়াজ সিকিউর, আমি নিশ্চিন্ত ছিলাম, বা আই ওয়াজ সার্টেন, আমি নিশ্চিন্ত ছিলাম। তো সুতরাং এই ওয়ার্ডগুলো আমরা সঙ্গে সঙ্গে লিখে নেব প্র্যাকটিস করার সাথে সাথে। তো চলো এর পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। আর এই সেন্টেন্সটা কিন্তু কি, পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্স। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে। তাহলে কি, দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে, এখানে কিন্তু সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি না। যেহেতু আমি বলেছিলাম যে কোনো ইনসিডেন্টকে যখন আমরা প্রকাশ করি তখন কিন্তু আমরা ইট দিয়ে শুরু করি, ইট। তো ইটটাও কিন্তু ইন্ট্রোডাক্টরি ইটের মধ্যে পড়ে, অর্থাৎ নির্দিষ্ট সাবজেক্ট যদি উল্লেখ না থাকে তখন কিন্তু আমরা ইট দিয়ে শুরু করি। যেমন ইট লুকস লাইক দেয়ার আ লট অফ ক্লাউডস, অর্থাৎ দেখে মনে হচ্ছে কি, বা দেখে মনে হচ্ছে অনেক মেঘ। বিস্তর মেঘ বলতে অনেক মেঘের কথা বলা হচ্ছে। তাহলে দেখে মনে হচ্ছে দেয়ার আর আ লট অফ ক্লাউডস, অর্থাৎ অনেক মেঘ কি, দেয়ার আর আ লট অফ ক্লাউডস গ্যাদারিং স্লোলি, অর্থাৎ ধীরে ধীরে, ধীরে ধীরে কি, ধীরে ধীরে বা আস্তে আস্তে বা দেখতে দেখতে কি, মেঘগুলো জমা হচ্ছে, গ্যাদারিং অর্থাৎ একত্রিত হচ্ছে বা জমা হচ্ছে, এমনটাই বলা হয়েছে। তো এখানে এটাকে আমরা ইটাকে সাবজেক্ট করেছি, লুকস হচ্ছে মেন ভার্ব, এবং লাইক দেয়ার আর লটস অফ, এবং এর পরবর্তী যে সমস্ত রিমেনিং রয়েছে অবজেক্ট সহ সেগুলো আমরা পরপর বসিয়েছি। তো এখানে আমরা গ্যাদারিংয়ের একটা অর্থ দেখে নেব। যেমন গ্যাদারিং বলতে আমরা কি জানি, গ্যাদারিং বলতে একত্রিত হওয়া, বা এটাকে কিন্তু আমরা
ক্রাউডিংও বলতে পারি, ক্রাউডিং, বা এটাকে কিন্তু আমরা অ্যাসেম্বলিংও বলতে পারি, অ্যাসেম্বলিং, অর্থাৎ একত্রিত হওয়া, সমবেত হওয়া, জমা হওয়া, একই অর্থে আমরা ব্যবহার করি। আর এ লট অফ এখানে একটি ফ্রেজ যার অর্থ হলো অনেক। তো এ লট অফ অর্থাৎ এটাকে আমরা কিন্তু এই হিপ হপও বলতে পারি, অনেক বা একত্রিত হওয়া যেটাকে আমরা বলি। তো তার সাথে সাথে আমরা এখানে স্লোলি অর্থাৎ ধীরে ধীরে, বা এটাকে কিন্তু আমরা গ্র্যাজুয়ালও বলতে পারি, গ্র্যাজুয়ালি অর্থাৎ ধীরে ধীরে, বা এর সাথে আমরা কিন্তু বলতে পারি যে বিট বাই বিট অর্থাৎ আস্তে আস্তে বা ধীরে ধীরে। তো এগুলো তোমরা লিখে নেবে, কারণ কখন কোনটা তোমাদের পরীক্ষায় কমন চলে আসবে তোমরা নিজেও জানো না। সুতরাং এগুলো তোমরা আমার সাথে সাথে খাতায় লিখে নিও, তোমাদের সুবিধা হবে। কোনো রকম স্কিপ করবে না, স্কিপ যত করবে ততই কিন্তু নানা ধরনের ইনফরমেশান তোমাদের মিস হবে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। বাদলা বেশিক্ষণ স্থায়ী না হলে বাঁচি। বাদলা অর্থাৎ বাদল বা বৃষ্টি। তো বৃষ্টি যদি বেশিক্ষণ না স্থায়ী হয় তাহলে বাঁচি। তো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা শর্ত বোঝাচ্ছে, শর্ত। তো শর্ত বোঝাচ্ছে, সেই কারণে কিন্তু আমরা কি লিখব, যে ইফ দিয়ে শুরু করি। যখন কোনো সেন্টেন্স আমরা শর্ত দেখব, ইফ দিয়ে শুরু করব, প্রথম সেন্টেন্স লেখার পরে কমা দেবো এবং দ্বিতীয় সেন্টেন্স করব। তো কি, ইফ দ্য রেন ডাজ নট লাস্ট লং, অর্থাৎ বৃষ্টি যদি বেশিক্ষণ স্থায়ী না হয় বা বাদলা যদি বেশিক্ষণ স্থায়ী না হয়, লাস্ট লং মানে স্থায়ী হওয়া অর্থাৎ বেশিক্ষণ যদি স্থায়ী না হয় তো কি করব, তাহলে এটা কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স তৈরি করেছি, নেগেটিভ সেন্টেন্স। আর আই উইল লিভ তাহলে আমি বাঁচি। তো তেমনই এখানে করা হয়েছে। তো কমা থাকলে কিন্তু আমরা জানি যে কমা থাকলে সেটা অনেক সময় দেনের কাজ করে। তো এখানে কিন্তু দেন আই উইল লিভ এমনটা না লিখে আমরা কমা দিয়েও লিখতে পারি। তো সেইভাবেই আমি করেছি। আর এখানে কিন্তু আমরা লিভকে আমরা কি বলতে পারবো, সারভাইভ অর্থাৎ বাঁচা, বা আমরা কিন্তু এটাকে এক্সিস্ট বলতে পারি, এক্সিস্ট অর্থাৎ বাঁচা। তো এইভাবে কিন্তু আমরা সমস্ত সেন্টেন্সের এবং সমস্ত প্যাসেজগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান খুব সুন্দরভাবে ট্রান্সলেট করে নিলাম। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যারা চ্যানেলটি প্রথম তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, কারণ এই ধরনের পিএসসি ক্লার্কশিপের মেন্সের জন্য প্রতিনিয়ত ক্লাস আসতে থাকবে। এবং তোমরা যদি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, আরও নতুন নতুন ক্লাস এবং বিশেষ করে পরীক্ষার জন্য এফেক্টিভ যে সমস্ত ক্লাসগুলো সেগুলো নিয়ে আসবো। আর যারা প্রতিনিয়ত ক্লাসের জন্য রিকোয়েস্ট করো তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে দেখতে থাকো এবং পাশে থাকো চ্যানেলটির, আরও বেশি ক্লাস আসতে থাকবে। তো আবারও তোমাদের অসংখ্য ধন্যবাদ।